আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না, ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি, খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। মুখ্যমন্ত্রীর দাবি একদমই মিথ্যে, ভ্রান্ত। আমি তাকে চ্যালেঞ্জ করছি ওপেন, যে তিনি প্রমাণ দিক কোন জায়গায় কোথায় বলেছি। আর আমি কার্তিক মহারাজ, আমার কি ক্ষমতা আছে একজন বর্তমান পশ্চিমবঙ্গের দোর্দণ্ড প্রতাপ টিএমসি তাদের এজেন্টকে বের করে দেবো, এটা আমি বলতে পারি? আরে বললে আমার মাথা থাকবে ধরের মধ্যে? এটা সম্ভব? আজ এটা যখন হুমায়ুন কবির এই কথা বলেছেন, তাদের সিটিং এমএলএ, তাকে ঢাকার জন্য এবং একটা সম্প্রদায়কে তুষ্টি করার জন্য তিনি এই কথা বলেছেন যে যিনি বলেন 70% এখানে আমরা, 30% এখানে হিন্দু সম্প্রদায়, 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেব, তাকে প্রতিবাদ করলো না, তাকে ডেকে একটু শাসন করলো না। যেন ইমামরা লিখিতভাবে আবেদন করছে, লিখিতভাবে প্যাডে সই করে চিঠি পাঠাচ্ছেন, সেখানে হলো না। আমি কার্তিক মহারাজ, আমি বলেছি ভারতের সংস্কৃতি, ভারতের ধর্মের কথা, আর সেখানে আমি বুথ এজেন্ট, তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, তিনি বলুক। আমি যদি এটা বলে থাকি, সত্য যদি প্রমাণিত হয়, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। কার্তিক মহারাজ শুধুমাত্র একজন আধ্যাত্মিক নেতা নন, তিনি কতগুলো স্কুল তৈরি করেছেন কলকাতার লোকেরা আপনারা জানেন, 13টা বিদ্যালয় তৈরি করেছেন। কার্তিক মহারাজ বেলডাঙ্গাতে, মুর্শিদাবাদের সাধারণ গরিব মানুষের জন্য সরকার যে চিকিৎসা দিতে পারে না, সেই চিকিৎসার জন্য সেখানে হসপিটাল তৈরি করেছে। তাই কেবলমাত্র সনাতনী জাগরণ বা গীতা পড়ার জন্য প্রচার শিলিগুড়ি থেকে কলকাতা এটা শুধু করেননি, তিনি শিক্ষা এবং স্বাস্থ্য ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য সেবাদান করার জন্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নীরবে নিভৃতে। তাই কার্তিক মহারাজের সিলেকশন এবং অন্য বাকি 13 জন মোট সিলেকশন, সবগুলি সিলেকশনই যথাযথ হয়েছে। আপনি তো কোনোদিন রাজনীতিতে ইন্টারেস্টেড নয়, কিন্তু দেখা যায় আপনাকে ঘিরে একটা রাজনীতি সবসময়। এই রাজনীতি এখন তো নোংরা রাজনীতি, রাজনীতি শব্দের কথাটা মানেই তারা জানেন না। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, রঞ্জন হাতে থেকে উৎপত্তি, আর নীতি কথাটা যোগ রয়েছে। সুতরাং রাজনীতি হচ্ছে একটা, এখনকার রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া হবে না। রাজনীতি মানে যখন নচ দণ্ডম নচ দান্ডিক নচ রাজ্যম নচ রাজা, তখন ধর্মই ছিল। আমরা সেটাতে বিশ্বাসী। লোকে অনেক রকম বলতে পারে, তাদের চিন্তা ভাবনা করতে পারে। আপনাকে কোনোদিন দেখতে পাবো রাজনীতির আমি নাই, সেরকম ধরনের কোনোদিনই হবে না। আমরা তো, তবে হ্যাঁ, রাজনীতির পেছনে থেকে আমরা সহযোগিতা করব, কারণ এটা শিবাজি করে গেছে। শিবাজির সময় রামদেব স্বামী করেছেন, ভগবান রামচন্দ্রের সময় আমাদের করেছেন, বশিষ্ঠদেব করেছেন, বিশ্বামিত্ররা করেছেন। সুতরাং আজকে রাজনীতিতে না আসার ইচ্ছা থাকলেও যখন আমাদের পশ্চিমবঙ্গের একজন রাজনীতির নেতা এবং মন্ত্রী, যারা সংবিধান থেকে শপথ গ্রহণ করেছেন, তারা যখন এই কথা বলতে পারেন,
আজকে প্রকাশ্যে দাঁড়িয়ে যে অন্য ধর্মের দুর্ভাগা দাওয়াতি দিতে পারেন, একদল বলেন 70%, 30% কেটে ফেলতে পারেন, আরেকজন বলছেন যে সংখ্যা বাড়াও, ফায়দা করো, ফায়দা লুটো। সেই অবস্থায় আমাদের সাধু সন্ন্যাসীদেরও আজকে এটা চিন্তা ভাবনা করার সময় এসেছে। সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল, সেই ক্ষেত্রে আমি রাজনৈতিক দল যারা ভারতবর্ষের সংবিধান, যারা ভারতবর্ষের কল্যাণ, যারা ভারতের নিরপেক্ষ তার চিন্তা দৃষ্টিভঙ্গি, ভারতবর্ষের গণতন্ত্রকে চিন্তা ভাবনা করবেন, সনাতনীদের পাশে যারা দাঁড়াবেন, সনাতনীদের যারা কথা বলবেন, নিঃসন্দেহে তাদের চলে যাবে। তাহলে অবশেষে বাংলার যোগী আদিত্যনাথকে পেয়ে গেল বিজেপি। যদিও পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে শেষ পর্যন্ত কিন্তু তিনি রাজনীতিতে সরাসরি আসছেন এমন কোনো কথা বলেননি, বরং পিছনে থেকে কিং মেকার হয়ে তিনি এমন দলকে সাহায্য করবেন রাজনীতির ময়দানে যারা সনাতনীদের পাশে থাকে। এখন সনাতনীদের পাশে এই রাজ্যে বা এই দেশে এই মুহূর্তে কোন দল থাকছে? ফলে 2-2 4 হয়েই যাচ্ছে। আর তার থেকেও বড় কথা, রাজনীতি তো শেষ বলে কোনো কথা হয় না। রাজনীতিতে সবসময়ই কিন্তু একটা সম্ভাবনার শিল্প এটাকে বলা হয়। সুতরাং এখনো 2026-এর নির্বাচন আসতে দেরি রয়েছে, 1 বছর রয়েছে, অনেক কিছু চেঞ্জ হবে, অনেক কিছু এখানে পারমুটেশন কম্বিনেশন দেখা যাবে এবং শেষ পর্যন্ত যে জল্পনাটায় টানা বাঁধছে যে কার্তিক মহারাজ, তাকে কি সরাসরি এবার রাজনীতির ময়দানে দেখা যাবে? তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুরুপের তাস হবেন, নাকি তিনি সত্যি কিংমেকার হিসেবে থাকবেন এবং এই রাজ্যে যাতে গেরুয়া শিবির ভালো ফলাফল করে, যারা সনাতনীদের স্বার্থ রক্ষা করতে পারে, তাদেরকে তিনি পিছন থেকে জেতানোর চেষ্টা করবেন এবং শুধু তিনি একা নন, সন্ন্যাসীদের একটা বড় অংশ এটাতে ইনভলভ হবে। দেখুন, এই বিতর্কটা নতুন করে আবার দানা বেঁধেছে কার্তিক মহারাজ যখন পদ্মশ্রী পুরস্কার পেলেন। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এবং একজন বাঙালি হিসেবে আমি তো অন্তত অত্যন্ত গর্বিত তার জন্য। তিনি যে ধরনের সেবামূলক কাজকর্ম করেন বা তিনি যেভাবে হাসপাতাল, স্কুল সমস্ত জায়গাটায় কাজ করছেন এবং যে বেল্টে কাজ করছেন সেখানে কিন্তু সংখ্যালঘু মানুষের আধিক্যই রয়েছে, কিন্তু ধর্মের দিকটা না দেখে তিনি কিন্তু স্বামী বিবেকানন্দের যে ভার্সন রয়েছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই মহামন্ত্রকেই জীবনের মূল মন্ত্র করে নিয়ে এগিয়ে চলছেন। অথচ দেখুন, অদ্ভুতভাবে এই কার্তিক মহারাজ যখন পদ্মশ্রী পুরস্কার পেলেন তখন সেই মুহূর্তে হাঁ হাঁ করে ঝাঁপিয়ে উঠল কারা? তারা হচ্ছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাকে জঙ্গি থেকে আরম্ভ করে কি কি না ভাষায় কুৎসা করা তার নামে আরম্ভ হলো। আচ্ছা, যদি সত্যি কার্তিক মহারাজ এমন কোনো কাজ করে থাকেন যেটা জঙ্গিমূলক, যেটা এইখানে 2 সম্প্রদায়ের মধ্যে ঝামেলা লাগাতে পারে, তিনি দাঙ্গাবাজ, এই ধরনের যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠছে, পুলিশ হাতে আছে তৃণমূল কংগ্রেসের। এখানে কোনো কিছু পান থেকে চুন খসলেই তাদের পছন্দ মতো কথা না হলেই তো গলা টেপার জন্য তৃণমূল কংগ্রেসের এই পুলিশ বাহিনী, হ্যাঁ তৃণমূল কংগ্রেসেরই পুলিশ বাহিনী বলছি, কেননা তারা দলদাস চটি চাটার মতোই কাজ করে, এটা আদালতে বারবার প্রমাণিত হয়ে গেছে। তো তারা তো ছুটে এসে করে, তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে এখনো কোনো স্টেপ নিতে পারেনি কেন? এমনকি সব থেকে বড় কথা, আইন আদালতের দরজা তো এখনো খোলা আছে। সেই আইন আদালতের দরজায় গিয়ে তো এই কার্তিক মহারাজকে তারা শাস্তির মুখে নিয়ে আসতেই পারতেন, বিচারের সমস্ত তথ্য প্রমাণ ফেলে দিতে পারতেন। সেটা না করে শুধুমাত্র বাজার গরমের জন্য এই ধরনের কথা বলছেন। তার কারণটা একটাই, আতঙ্কিত হয়ে পড়েছে এই রাজ্যের শাসক দল। কেননা এই মুহূর্তে এই রাজ্যের পলিটিক্যালি যিনি সব থেকে অ্যাগ্রেসিভ নেতা, সেই শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তিনি কিন্তু এই কার্তিক মহারাজের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ইদানিং কালে এই কার্তিক মহারাজ কিন্তু এই বাংলায় একটার পর একটা প্রোগ্রাম করে যাচ্ছেন হিন্দু সনাতনীদের স্বার্থ রক্ষা করার জন্য। বিশেষ করে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নিপীড়ন হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে এই রাজ্যের বিভিন্ন যে শাসক দলের মন্ত্রীরা, নেতারা রয়েছেন, তারা যেসব কথাবার্তা বলছেন, বারবার তার প্রতিবাদের ঝড় তিনি করছেন এবং সেখানে শুভেন্দুবাবুর অ্যাক্টিভ উপস্থিতি দেখা যাচ্ছে। আর এই জায়গা থেকেই 2-2 4 করে কি শাসক দল এবার আতঙ্কিত হয়ে পড়েছে যে কার্তিক মহারাজ স্বয়ং এবার নির্বাচনের ময়দানে নামবে। আর তিনি যদি নির্বাচনের ময়দানে নামেন, যেভাবে কার্তিক মহারাজকে এর আগে অশালীন অপমান করতে গিয়ে সামগ্রিকভাবে হিন্দু সনাতনীদের এবং এই যে সাধু সমাজ রয়েছে তাদেরকে অপমান করেছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ভোটটা কি একত্রিত হয়ে যাবে? আর সেইটা যদি সত্যি হয়, বাংলায় যদি হিন্দু ভোট এক জায়গায় চলে আসে, এক বাক্সে চলে আসে,
এবং এই ভারত সেবাশ্রম সংঘ বলুন বা অন্যান্য যারা সামাজিক কাজকর্ম করছেন তাদের তো একটা সামাজিক কি বলবো অ্যাকসেপ্টেন্স রয়েছে। সেই কথা শুনে যদি সেই দিকে ভোট ব্যাংকটা চলে যায় তাহলে তো সাড়ে সর্বনাশ, ক্ষমতা থেকে ছিটকে যেতে হবে। সেই আতঙ্ক থেকেই কি তাকে এইভাবে আক্রমণ করা হচ্ছে, এইভাবে অশালীন কথা বলা হচ্ছে, তার পদ্ম পুরস্কার পাওয়াটাকে এইভাবে ছোট করে দেখানো হচ্ছে। এই বিতর্কটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন, কার্তিক মহারাজ শেষ পর্যন্ত রাজনীতির ময়দানে আসবেন কি আসবেন না সেটা এই মুহূর্তে তো বলা সম্ভব হচ্ছে না। আবারও বললাম, জল যত গড়াবে তত বোঝা যাবে। কিন্তু তিনি এলে যে তার একটা রাজনৈতিক ইম্প্যাক্ট রয়েছে, যেভাবে তাকে শাসক দল আক্রমণ করছে এবং যেভাবে তিনি মাননীয় বিরোধী দলনেতার সঙ্গে কার্যত এক ছাতার তলায় থেকে বিভিন্ন রকমের প্রোগ্রাম করছেন হিন্দু সনাতনীদের স্বার্থ রক্ষা করার জন্য, এবং পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছেন যে বা যারা হিন্দু সনাতনীদের স্বার্থ রক্ষা করবে তিনি তাদের কি সাহায্য করবেন, এবং অতীতের উদাহরণ তুলে আনছেন সেই রাম যুগ থেকে, যে সেখানে কিন্তু মুনি ঋষি সাধু সন্ত যারা আছেন তারা কিন্তু রাজনীতির এই আঙিনায় সামনাসামনি কোনোদিন নামেননি, কিন্তু পিছন থেকে কিং মেকারের কাজ করেছেন। সেই ভূমিকাটা হবে। আবার অন্যদিকে যদি একটা জিনিস দেখেন, পশ্চিমবঙ্গের কিন্তু একটা বড় অংশের মানুষ মনে করেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দু সনাতনীদের উপর আক্রমণ নেমে আসছে, তাদের বিরুদ্ধে একাধিক কথাবার্তা হচ্ছে, যেমন ধরুন ফিরহাদ হাকিম, তিনি যেভাবে বলেছেন যে এই তার ধর্মের বাইরে অন্য ধর্মের লোকের যারা জন্মেছে তারা অভাগা, যদিও পরবর্তীকালে বলেছেন সেটা নাকি মিডিয়ার দোষ, মিডিয়া তার কথা ঘোরাচ্ছে। যেভাবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ওই 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন, যেভাবে আরেক হুমায়ুন কবির একে যুগ্নি বলে অ্যাটাক করেছেন, এরকম বিভিন্ন কথা শোনা যাচ্ছে। তাতে কিন্তু একটা বড় অংশের মানুষ ক্ষুব্ধ বিজেপির উপরই। কেননা তারা মনে করছেন এখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ অনেক পাতু পাতু রাজনীতি করছেন। এখানে বুলডোজার বাবা যোগী আদিত্যনাথের মতো একজন কড়া নেতার দরকার ছিল। তিনি যদি এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে তৃণমূল কংগ্রেসে হোক আর অন্য দলই হোক, কারোর পক্ষে হিন্দু সনাতনীদের বিরুদ্ধে এত কিছু বলা, এত কিছু করা সম্ভব হতো না। আর তাই ঠিক পশ্চিমবঙ্গেও এরকম একটা মুখের খুব দরকার আছে, যিনি যোগী আদিত্যনাথের স্টাইলে ওই গেরুয়া বসনধারী হবেন কিন্তু বুলডোজার বাবার মতোই কাজ করতে পারবেন। এবং সেই জায়গাটায় যদি আসে তাহলে এই যে হিন্দু সনাতনীদের উপর আক্রমণটা নেমে আসছে, এই জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কেউ সেটা করার সাহস করবে না। যে যা ধর্ম পালন করুক না, কোনো অসুবিধা নেই, কিন্তু হিন্দু সনাতনীদের আক্রমণ করা হবে, তারা বারবার আক্রান্ত হবে, এই জায়গাটা মেনে নেওয়া যায় না। আর মানুষের এই যে প্রত্যাশা হচ্ছে, যেটা আমার ভিডিওরও বহু কমেন্টে আপনারা লেখেন, সেই ছবি সেই জায়গাটা কি কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পৌঁছচ্ছে না। এবং যেভাবে তার পদ্ম পুরস্কার পাওয়ার পর শাসক দলের রিয়াকশন দেখা যাচ্ছে, আতঙ্কিত রিয়াকশন দেখা যাচ্ছে, এটাতে কিন্তু এই রাজনৈতিক ময়দানে আরো যেন নতুন করে সম্ভাবনাটাকে বাড়িয়ে দিল। আবারও বলছি, 2026 আসতে দেরি আছে, কিন্তু কার্তিক মহারাজকে নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি আবর্তিত হচ্ছে, প্রধান দুই দল, একদিকে তৃণমূল কংগ্রেস তাকে তীব্রতর আক্রমণের দিকে যাচ্ছে, অন্যদিকে তিনি কিন্তু এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তার যিনি এখন এই মুহূর্তের প্রধান মুখ সেই শুভেন্দু অধিকারী, তার সঙ্গে একসঙ্গে কার্যত কোলাবোরেশন করে হিন্দু সনাতনীদের বাঁচাবার একটা পণ নিচ্ছেন। সেই জায়গা থেকে কিন্তু 2-4 হচ্ছে। শেষ পর্যন্ত কি কার্তিক মহারাজ আসবেন রাজনীতির ময়দানে, বিজেপির হয়ে লড়বেন, নাকি কিং মেকার হবেন এবং পিছন থেকে বিজেপিকে সাহায্য করবেন? সত্যিই কি কার্তিক মহারাজ বাংলার রাজনীতি যেভাবে আবর্তিত হয় সেই জায়গায় যদি রাজনীতির ময়দানে সামনে থেকেই হোক আর পিছন থেকেই হোক যদি নামেন, কোনো এফেক্ট কি করতে পারবেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।